হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়লেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তিতুমির শিক্ষার্থীদের অনির্দিষ্টকালে শাটডাউন ঘোষণা। গাজীপুরের টঙ্গীতে প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু, ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ ৩৩ জন একই গ্রামের বাসিন্দা। অনিয়ম স্বজনপ্রীতির ফল, কালবের চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। এবং একটি সেতুর অভাবে ভোগান্তিতে বগুড়ার ২০ গ্রামের কয়েক হাজারো মানুষ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আসসালামু আলাইকুম, সবাইকে ভোনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে হাসপাতালে ফিরলেন আন্দোলনকারী জুলাই অভ্যুত্থানে আহতরা। গতরাত ২:৩০টার দিকে তারা হাসপাতালে ফেরেন বলে জানান রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম ফারুক। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার ভবনের সামনে থাকা জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের বোঝান এবং দাবি পূরণের আশ্বাস দেন। তারা আশ্বস্ত হয়ে স্থান ত্যাগ করে। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এদিকে সরকারি তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি রেলপথ ও সড়ক অবরোধে বারাসাত ব্যারিকেড টু ডট সিটি কর্মসূচিও ঘোষণা করেন তারা। গত মধ্যরাতে কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে আজকের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সফলভাবে শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নেজাম দলের নেতৃত্বে এ ধাপের আয়োজন চলছে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নেজাম দলের নেতৃত্বে এ ধাপের আয়োজন চলছে। ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? ৫৮তম বিশ্ব ইজতেমা প্রথম পর্বে শেষ হওয়ার পর আজ থেকে কিন্তু ৫ তারিখ পর্যন্ত তারা দ্বিতীয় পর্বের যে ইজতেমাটি হচ্ছে সুরাই নিজামের, ইতিমধ্যে কিন্তু ইজতেমায় অংশ নিতে কিন্তু মুসল্লিরা ময়দানে প্রবেশ করছেন। ময়দান কিন্তু ভিতরের যে খিত্তাগুলি আছে তা অধিকাংশ খিত্তাই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন পুলিশ কন্ট্রোল রুমের সামনে থেকে যে এইখানে কিন্তু যে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ময়দানে প্রবেশ করতে পারে সেই জন্য কিন্তু ইজতেমার নিজস্ব সাথী যাদেরকে পাহারাদার বলা হয়, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তো আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে মোহনার দর্শকদেরকে জানাতে চাই, দু একটি মিডিয়ায় প্রচার হচ্ছে যে সকাল থেকে আমবয়ান শুরু হচ্ছে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি কথা বলেছিলাম বিশ্ব ইজতেমার যে সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, এই মুহূর্তে ময়দানে কোনো বয়ান চলছে না, যেটা চলছে সেটা হচ্ছে মুজাকারা, যার বাংলা অর্থ হচ্ছে আলোচনা। ইজতেমার শীর্ষ মুরব্বীদের সমন্বয়ে পরামর্শকরা একটা আলোচনা করছেন, তারা ৩ দিন কিভাবে দিনপাত করবেন, কখন কে বয়ান করবেন। তো এই ছিল আসলে এই মুজাকারার সর্বশেষ। তবে আমি যেটা আইন শৃঙ্খলার বিষয়টা যদি আপনাদেরকে একটু বলি, আমি কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, প্রথম পর্বে যেই ৭,০০০ পুলিশ তাদের মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, তা কিন্তু এই পর্বেও থাকছে। তো আমরা এই কথা ধরতে পারি যে আসলে ওই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু প্রথম পর্বের ন্যায় তারা এই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতও কিন্তু শেষ হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। রেখা, এ ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালবের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতিষ্ঠানে তিনি একনায়কতন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের ৭ সদস্য, যারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। কালব নামের সমবায় সমিতিতে আগস্টিনের অনিয়ম অনাচার নিয়ে মনিরুল ইসলামের অনুসন্ধান।
5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ছাত্র জনতা হত্যা মামলার আসামি দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালবের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন আছেন বহাল তবিয়তেই। গেল 12 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কাল্ব নিয়ে গভীর চক্রান্ত করছে একটি চিহ্নিত চক্র। অথচ মোহনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে অন্য কোনো চক্র নয়, কাল্ব ধ্বংসের কারিগর আগস্টিন নিজেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে কাল্বে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আগস্টিন পিউরিফিকেশন। এমনকি হাইকোর্টের রায় উপেক্ষা করে প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পদেই করেছেন দুর্নীতি। দুই কমিটিতে কাল্বের গণতান্ত্রিক চর্চা ছিল, বর্তমান কমিটিতে গণতান্ত্রিক চর্চা নাই বলি আমরা 7 জন পদত্যাগ করেছি। প্রধান বিচারপতির আদেশে নির্বাচন করতে পারেননি, কিন্তু কোনো এক অদৃশ্য হাত এবং অনেক ক্ষমতার বদৌলতে আগস্টিন পিউরিফিকেশন 11 নভেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করেন। এটা আজও আমাদের কাছে এবং কাল্বের অনেক ডেলিগেটের কাছে এটা প্রশ্নবিদ্ধ যে উনি কি করে এটাকে অসম্ভবকে সম্ভব করলেন। বোর্ড সভায় সংগঠনের জমি মূল মালিকের কাছ থেকে কেনার কথা থাকলেও লুটপাটের জন্য আগস্টিন সহায়তা নিয়েছেন মুজিব নামে এক দালালের। আমাদের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত ছিল আমরা মূল মালিকের কাছ থেকে সরাসরি কাল্ব রিসোর্টে জমি কিনবো, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় কি করলেন, উনি ওনার হাউজিং এর নিজস্ব লোক ছিলেন মুজিবুর রহমান, উনি তার নামে পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন ওই জমিওয়ালার কাছ থেকে, নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কাল্বে জমি কেনা হলো। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় জমি কিনে অতিরিক্ত দাম দেখিয়ে বাড়তি টাকা আত্মসাৎ করেছেন আগস্টিন চক্র। আমরা পদত্যাগ করেছি, কেননা তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বিভিন্ন অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে। উনি কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা থেকে 7 জন আমরা পালিয়ে বেড়াচ্ছি। এই কথাটা সর্বভ মিথ্যা। আমরা এখনো যার যার প্রতিষ্ঠানে কর্মরত আছি। তারা নিজেদের মতন ইচ্ছা করে 5 জনে মিলে কোরআনহীন সভা করেছেন এবং সেখানে 5 জনে 7 জনকে কপশন করেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি আগস্টিন পিউরিফিকেশনের। তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হলেও আগস্টিন কিভাবে প্রকাশ্যে অপকর্ম করে বেড়াচ্ছেন সেটিই জানতে চান ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচালক সহ একই গ্রামের 33 জন। এই নিয়োগে আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে অর্থ ও হিসাব বিভাগের পরিচালকের বিরুদ্ধে। তিনি বরখাস্ত হওয়ার পরেও বহাল তবিয়তে রয়েছেন সিন্ডিকেট সদস্যের পদে। প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় উঠছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করে অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক পদে নিযুক্ত হন গোলাম সরোয়ার। দায়িত্ব গ্রহণের পরে সিন্ডিকেট গড়ে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেন নিজের পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত 33 জনকে। অভিযোগ রয়েছে এই নিয়োগে হয়েছে বড় ধরনের আর্থিক লেনদেন। এ বিষয়ে কেউই ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও প্রমাণ পাওয়া যায় চাকরিপ্রাপ্তদের সাথে মোবাইল ফোনে কথা বলে। তার এলাকাবাসী থেকে এবং তার আত্মীয়স্বজন মধ্য থেকে প্রায় 34 জনের অধিক লোককে কর্মকর্তা এবং কর্মচারী পদে নিয়োগ দিয়েছে। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলেও তার অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গোলাম সরোয়ার এবং তার গঙ্গের একটা আইন এবং ব্যবস্থা নেওয়া হোক। এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছে, প্রশাসন থেকে শিক্ষক যতজন আছে, তারা যেভাবে দুর্নীতি করছে, আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা। এ বিষয়ে জানতে ফোন করা হলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার বলছিলেন? জি, তো এসেছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার সাথে দেখা করার জন্য। আপনার একটা ইন্টারভিউ লাগবে এই বিষয়ে। আপনি কি আছেন বিশ্ববিদ্যালয়ে? না না, বিশ্ববিদ্যালয়ে নেই। আচ্ছা, তাহলে আপনাকে কি পাওয়া যাবে এখন শাহজাদপুরে? না, তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়টির প্রো ভাইস চ্যান্সেলর জানান, সকল অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। কিভাবে যে এটা সমাধান করা যায় তার এবং তার শাস্তিটা কি হতে পারে, এটা বিধিসম্মত প্রক্রিয়ায় গিয়ে আমরা প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করেছি। কিছু কিছু আর্থিক অনিয়মের আমরা পেয়েছি
সেটা ব্যক্তি না, এটা সিস্টেমের কারণে বন্ধ ছিল। আমরা সেগুলো ইউজিসি থেকে পাঠিয়ে দিয়েছি যে এই বিষয়ে আপনাদের মতামত দিন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই দাবি শিক্ষার্থীদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। একটি সেতুর অভাবে ভোগান্তিতে বগুড়ার ২০ গ্রামের হাজারো মানুষ। উপজেলার বাঙালি নদীর উপর সেতু না থাকায় নিজ উদ্যোগে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে করে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিষয়টি স্বীকার করে দ্রুত সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা থেকে হলিদাবগা পর্যন্ত বাঙালি নদীর উপর সেতু না থাকায় ভোগান্তিতে অন্তত ২০ গ্রামের মানুষ। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও বর্ষায় দুর্ভোগ কয়েক গুণ বাড়ে। এতে ভোগান্তিতে শিক্ষার্থী সহ এ পথে চলাচলকারীরা। বাঁশের সাঁকো একমাত্র ভরসা হলেও প্রতিনিয়ত সেখানে রয়েছে বিড়ম্বনা। গ্রামের মানুষের কাছ থেকে বাচ্চা নিয়ে স্বেচ্ছাশ্রমে একটি ব্রিজ করেছি। ব্রিজটা দেওয়াতে আমাদের অনেকে ভালো হয়েছে। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন বা দৃষ্টিকে বলছি, তারা যেন এখানে একটা স্থায়ীভাবে পাকা ব্রিজের ব্যবস্থা করে দেয়। তবে বিষয়টি স্বীকার করে দ্রুত সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জোরগাছা ইউনিয়নের হলিদাবগা ব্রিজের বিষয়টি আমাদের অবগত হয়েছি, আমাদের বিষয়টি নজরে এসেছে এবং সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে অবগত করেছেন যে এটার প্রস্তাবনা এলজিডি কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে যাতে পরবর্তীতে নতুন বৃষ্টি হয়। শুধু আশ্বাস নয়, এই অঞ্চলের মানুষের দাবি দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বরগুনায় বরফ সিন্ডিকেটের কারণে চড়া মাছের বাজার। উৎপাদন খরচের চেয়ে ৩ গুণ বেশি দামে বরফ বিক্রি করায় মিল মালিকদের কাছে অসহায় জেলে, আড়তদার, পাইকার সহ মৎস্য ব্যবসায়ীরা। বাড়তি দামে বরফ কিনে লোকসানে জেলেরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। মৎস্যজীবীদের বরফ চাহিদা মেটাতে এই এলাকায় গড়ে উঠেছে ২২টি বরফ মিল। ১ ক্যান বরফ তৈরিতে ৫৫ থেকে ৬০ টাকা খরচ হয়। এই বরফ ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করে বরফ মিল মালিকদের সিন্ডিকেট। পাথরঘাটার এসব বরফকল থেকে প্রতিদিন প্রায় ৬ থেকে ৭০০ সমুদ্রগামী ট্রলার বরফ কিনে সাগরের মাছ শিকারে যায়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠাতেও এই সিন্ডিকেটের কাছে জিম্মি কয়েক হাজার ব্যবসায়ীরা। বরফের রেট করছে ১৭০ টাকা, আবার ১ তারিখ হইতে করবে ২০০ টাকা। এটা একটা মানে সিন্ডিকেটের আওতায় এসে গেছে। সর্বোচ্চ ১০০ টাকা থাকার কথা, সেখানে আপনার ১৭০ টাকা, তারপর আবার এখন ১ তারিখের পর থেকে ২০০ টাকা হইবে, কিন্তু মাছ হিসেবে বরফের দাম অনেক বেশি। বরফ সিন্ডিকেটে লোকসানের মুখে পড়েছে জেলেরাও। জেলেদের অভিযোগ, কোনো নজরদারি না থাকায় নিজেদের মন মতো চড়া দামে বরফ বিক্রি করছে মিল মালিকরা, ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। এই কারেন্ট বিদ্যুৎ বাড়িয়ে গেছে, এই কারণে কোম্পানিরও ভাড়াইছে। আমাকে তো সংসার চালাইতে খুবই কষ্ট হয়, আমাকে তো এই যে বাড়িয়ে গেছে। আমাদের অঞ্চলে ফিশিং মাছ, লোকাল মাছ যেটা কিনে ধরে, এটা সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু যে পরিমাণ বেশি হওয়ার কথা সে পরিমাণ বেশি হয় না। এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি মিল মালিক ও ম্যানেজাররা। তবে তাদের দাবি, বারবার বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়ছে বরফের দাম। ১৭০ এরকমই হবে মনে হয়, আমি সঠিক বলতে পারি না, এরকমই দাম। তো বিদ্যুতের দাম তো বৃদ্ধি পাইছে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বরগুনার সাথে সরাসরি বিদ্যুৎ কানেকশন পাথরঘাটার নাই, তো সেখানে প্রায় লোডশেডিং থাকে। ইভেন একটানা 4 দিন 5 দিন পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে না, এমন রেকর্ডও আছে এখানে। সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি বিদ্যুৎ বিভাগের সাথে, কিভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায়। আর আসলে যেটা বললেন সিন্ডিকেটের বিষয়টা আমার জানা নেই, তবে আমি অবশ্যই খোঁজ নিব এবং আলাপ করে যাতে একটা সুষ্ঠু সমাধান করে ব্যবস্থা গ্রহণ করব। বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্রটি বরফ সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হবে, এমন প্রত্যাশা জেলে ও ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের গলিস পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয়। আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালানোর নির্দেশ দেন। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত দেশটির আল শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে আইএসের একটি অংশ সোমালিয়া শাখা গড়ে তোলে। সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিপিএল প্রসঙ্গ। ক্রিকেট, আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর প্লে অফ। মিরপুরে দুপুর 1:30টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এলিমিনেটর থেকে বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং সেখানে প্রতিপক্ষকে হারাতে পারলে পা রাখবে ফাইনালে, আর এলিমিনেটরে হেরে গেলেই বাদ। তাই এই ম্যাচ দু দলের জন্যই বাঁচা মরার লড়াই। এদিকে একই মাঠে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচে বিজয়ী দল সরাসরি চলে যাবে শিরোপা লড়াইয়ের মঞ্চে। বিপরীতে হেরে গেলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার, যেখানে জয় পেলে যেতে পারবে ফাইনালে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকা চোখ দেশে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামে একটু চোখ বুলে নিচ্ছি। ধন্যবাদ। প্রথমেই পড়ে নিব প্রথম আলোর শিরোনামগুলো। গুলি ছোড়ায় কড়াকড়ি বল প্রয়োগে 5 সুপারিশ। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। টানা চতুর্থ দিন সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক, সুযোগ বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে দুনিয়া ও আখিরাতে শান্তি কামনা। অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা। সংস্কার যত দেরি হবে দেশ তত বেশি সংকটে পড়বে, তারেক রহমান। তারপর আমরা দেখে নিব সমকাল। ট্রাম্পের আদেশের বড় ধাক্কা, বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ। ভোটের রাজনীতি ধনীদের হাতে। ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা। বাংলাদেশ প্রতিদিন, ভোটে হচ্ছে 4 জোট। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমিন। প্রথম আলো নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। উধাও ঠিকাদার, থমকে উন্নয়ন। ঘুম হারাম এলাকাবাসীর। সংস্কার দীর্ঘায়িত হলে সংকটে পড়বে দেশ। দাবি অযৌক্তিক বিশ্ববিদ্যালয় হবে না তিতুমির। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, লাশ হাতির ঝিলে। এটা ছিল যুগান্তরের শিরোনাম। বণিক বার্তা, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি সরকার ও ব্যবসায়ীদের। দেশের বাজারে দামের কেন তারতম্য অনুসন্ধান করতে চাই শেখ বশিরউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা। ব্যবসার সুযোগ উন্মুক্ত হলে বাড়বে প্রতিযোগিতা। মোহাম্মদ আব্দুর রহমান খান। দ্য ডেইলি স্টার, পিপল সাফার এস প্রোটেস্ট ডিস্টার্বড কমিউট অ্যাগেইন। লিবিয়া ট্রাজেডি, 56 migrants were abroad capsized boat. সুমন, আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিলাম। তো দেখে আমি প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে আমাদের প্রথম আলোর যে প্রথম হেডলাইনটাই, রাত 2টা-2:30 পর্যন্ত দাবি পূরণের আশ্বাসে যমুনা থেকে সরলেন আহতরা। তো এই সম্পর্কে যদি আপনি আপনার অভিমত আমাদের একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। এর আগেই আমরা জানি যে গতকাল সকাল থেকেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতরা রাস্তায় নেমে আসেন, রাজপথে নেমে আসেন। আমরা জানি যে এরও আগে বিভিন্ন সরকারের বিভিন্ন মহল থেকে তাদের চিকিৎসার ব্যাপারে খুব স্ক্যাটার্ডলি, বিচ্ছিন্নভাবে এক একজন উপদেষ্টা বা কোনো সরকারি দায়িত্বশীল কর্মকর্তা এক একজন এক একভাবে কথা বলছিলেন, যার সবগুলো কথার শুরুই ছিল যে এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে সারা জীবন বিনা পয়সায় চিকিৎসা দেবে সরকার, মানে সরকার তাদের দায়িত্ব নেবে, আমৃত্যু তাদের পরিবারের অন্তত একজন যোগ্য সদস্যের জন্য সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরকম চাচ্ছে মৃত্যু পর্যন্ত, মানে আমৃত্যু প্লাস চাচ্ছে যে, হ্যাঁ, এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা ছিল। সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে বলা হচ্ছিল। তো এখন যেটা, কালকে যখন তারা মাঠে নেমে আসলেন
তখন মনে হয়েছে যে ওই জায়গাটায় একটু ঘাটতি তৈরি হয়েছে এবং তাদের কালকে পর্যন্ত সরকার থেকে বলা হয়েছে বাট কমিটমেন্ট ভাবে রাখছে না হয়তোবা কালকে পর্যন্ত তাদের 3 দফা দাবি ছিল, এর মধ্যে প্রধানতম দাবিটা ছিল হলো সুচিকিৎসা। তা আমরা জানি আমাদের দেশের চিকিৎসার নাজুক অবস্থা, এখানে সরকারি হাসপাতালগুলোতে সব আয়োজন আছে, সব ব্যবস্থা আছে, আপনার উন্নত যন্ত্রপাতি আছে, হ্যাঁ, কিন্তু যেটা বাস্তবতা সেটা হলো যে কোটি টাকা দামের একটা যন্ত্র, রোগ নির্ণয় যন্ত্র ধরেন, সেটার একজন টেকনিশিয়ান বা অপারেটরের কারণে সেটা বারান্দায় পড়ে আছে বছরের পর বছর ধরে, এরকম রেকর্ড আছে, ব্যবহার হচ্ছে না। আর এছাড়া তো আপনার অনিয়ম দুর্নীতির বিষয়গুলো তো আছেই। সেই সব কারণে আমার ধারণা যে ওনারা আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না, তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এবং তাদের দাবি ছিল যে সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি, তারা যে আহত হয়েছেন এটার জন্য একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। এই দাবিগুলোকে আমি যৌক্তিক মনে করি এবং এই দাবির প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার সমর্থন আছে। বাট রাজপথে নামার জায়গায় আবার একটু আপত্তি আছে, কারণ এই সরকারের আমলে এই 5-6 মাসের মধ্যে এত রাজপথ গরম করা হয়েছে যে কোনো আপনার একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে বা একটা প্রাইভেট একটা অর্গানাইজেশনের 5 জন কর্মী, তারা কি বেতন বৈষম্য বা কি সমস্যা আছে, তারা রাজপথে নেমে আসছে, তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী হচ্ছে, এগুলো বাড়াবাড়ি মনে হয় আমার কাছে। যাই হোক, তো কালকে একটা পর্যায়ে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন যে বিকেল 4টার মধ্যে একটা ডেডলাইন ওনারা দিলেন যে বিকেল 4টার মধ্যে যদি সচিবালয় থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে তাহলে তারা সচিবালয় অভিমুখী হবেন। এরপরে সম্ভবত সময়টা বাড়িয়ে আবার 4টা থেকে 6টা করা হলো। এর মধ্যেও যখন সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসছে তখন রাত 11:15টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় গিয়ে মানে বিক্ষোভ করছেন। এরপরে রাত 1:45টার দিকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উনি তাদের কথা শোনেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আশ্বাস দেন দাবি পূরণের। তারপর আহতরা, এটা দুঃখজনক ঘটনা, তারা এমনি অসুস্থ আহত, এই রাতভর রাস্তায় থাকাটাকে মানে মানবিকভাবে দেখলে ভালো দেখায় না। যাই হোক, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি তাদের দাবি পূরণ করা হবে, যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে, আমাদের প্রত্যাশা রইল। আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে টানা 4র্থ দিনে সড়কে তিতুমির শিক্ষার্থীরা, তো অবশেষে ঘোষণা এলো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। তো এটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের। এটা গতকাল সম্ভব না, যেটা আমি আপনার শেষের কথা দিয়ে শুরু করছি, যে সেটি আপনার শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন। তো উনি বলছেন সম্ভব না তাও নয়, মানে একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা, সেটা শহরের মাঝখানে ব্যস্ত রাস্তায় একটা 5তলা 6তলা একটা ভবন হলেই হয়ে যায়। এগুলো তো সবই রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো তো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বেসিক যে শর্তটুকু পূরণ করতে হয়, হ্যাঁ, তার মধ্যে সম্ভবত আপনার একটা স্থায়ী ক্যাম্পাস এবং স্পেস নিয়ে, নির্দিষ্ট একটা স্পেস নিয়ে, তো একটা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য তার সম্ভাব্যতা যাচাই করতে হবে। তো এবং সরকারের পক্ষ থেকে অবশ্যই সরকারের পক্ষ থেকে আশ্বাসও আছে যে যাচাই বাছাই করে, এবং এ নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ করছে। এখন তাদের যেভাবে দাবি, তারা সময় বেঁধে দিচ্ছে, আজকের মধ্যেই করতে হবে, কালকের মধ্যেই করতে হবে, এটা তো আসলে সম্ভব নয়। এবং সেই দাবিতে আজকে সম্ভবত ৫ম দিন, 4 দিন পার হয়ে গেছে, আজকে ৫ম দিন তারা মাঠে নামবেন এবং তারা মানে একেবারে সর্বাত্মক স্ট্রাইক, হ্যাঁ, ব্লকেট, হ্যাঁ। এবং আমি আরও যেটা মনে করি যে এই অবস্থানে তিতুমির কলেজ ইস্যুতে এখন সময় হয়ে গেছে সরকারের কঠোর অবস্থানে আসার। ওই কলেজটা এমন একটা রাস্তায়, এমন একটা ব্যস্ত সড়কে, যেটা একটা ঢাকার গেটওয়ে আর কি, ঢাকায় ঢোকার একটা গেটওয়ে, ওই রাস্তাটা ব্লক করলে, বন্ধ করলে সারা দিনের জন্য পুরো ঢাকাবাসীর সংকট হয়। হ্যাঁ, তো আপনার এই 2-2.5 কোটি মানুষকে কষ্ট দিয়ে প্রতিদিনই তারা আন্দোলন করবে, গুটি কয় শিক্ষার্থী, তাদের দাবি আমি যদি ধরেই নেই যে যৌক্তিক,
আমি তাদের দাবির সাথে আমিও একমত, একাত্মতা পোষণ করছি, কিন্তু সেটার জন্য একটু সময় দিতে হবে, তো কাজটা করার জন্য সুযোগ দিতে হবে। এটা রাতারাতি এইরকম দাবি তো পূরণ করা যায় না। সেইটাই 4 দিন পেরিয়ে 5 দিন হয়ে গেল, আজকে পঞ্চম দিনে তারা, জি আমরাও সেইটাই। আরেকটা বিষয় জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে মানে ইউরোপ আমেরিকার যে শুল্ক যুদ্ধ, কানাডা ও মেক্সিকোর যে পণ্যের উপরে 25% এবং চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে আমেরিকা থেকে, তো এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা তো কানাডা কিন্তু আবার করছে যে তারাও পাল্টাই করবে, সমপরিমাণ শুল্ক করবে তাদের ইসের উপর। কানাডা মেক্সিকো তারা দুইজনই বিরোধী অবস্থানে আছে, আর এটি হচ্ছে আপনার এই ট্রাম্প প্রশাসনের সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা জানি যে উনি চেয়ারে বসেই দায়িত্ব নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যেটা ওনার জারি করা আইন। এর মধ্যে 1-2টা ক্ষেত্রে উনি ধাক্কাও খেয়েছেন, কোর্টে মামলা হয়েছে, এরকম কিছু বিষয় আছে। এরই ধারাবাহিকতায় উনি গত শনিবারে আপনার এই 3টা দেশ নিয়ে যে ইয়েটা মানে শুল্কের ঘোষণা দিয়েছিলেন। আগে কোনোটার শুল্ক ছিল 5%, কোনোটায় 10% এরকম ছিল। সেই পণ্যগুলো আমদানিতে এখন গুনতে হবে, কানাডা, মেক্সিকো বা চায়নাকে গুনতে হবে আপনার 25% শুল্ক। তো এটি প্রকারান্তরে বাংলাদেশের জন্য একটু ভালো খবর, একটা খাতের জন্য, আরএমজি খাতের জন্য। আমরা পোশাক রপ্তানিতে, মার্কিন যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 3য়, সর্বোচ্চ পরিমাণে দেয় আপনার চায়না, তারপরে ভিয়েতনাম। সম্ভবত এর আগে বাংলাদেশের আগে ছিল শ্রীলঙ্কার অবস্থান, তো আমরা সেই জায়গা থেকে এখন আমরা 3য় অবস্থানে। তো চায়নায় যদি এই চড়া শুল্ক আরোপ করা হয় 25%, সেই ক্ষেত্রে চায়না সম্ভবত বাজারে টিকতে পারবে না এই অবস্থান নিয়ে। চায়নায় যে বিদেশি ফ্যাক্টরিগুলো আছে বা চাইনিজ যারা বিনিয়োগ করছেন এই খাতে, তারা ফ্যাক্টরি শিফট করার চেষ্টা করবেন অন্য দেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশ চলে আসে প্রথম দিকে। তো এই আদেশ, হ্যাঁ অবশ্যই, যদি এই আদেশ কার্যকর থাকে তাহলে আরএমজি খাতে আবার একটা নতুনত্ব শুরু হবে, নতুন পোশাক কারখানা তৈরি হবে, বিদেশিরা বিনিয়োগ করতে আসবেন, এবং যে শুল্কের যে নিম্ন হার আছে তুলনামূলক আপনার কানাডা, চায়নার চেয়ে, সেই নিম্ন হারের সুযোগ নিয়ে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারবে। হ্যাঁ, পোশাক, চামড়াজাত পণ্য এবং কৃষি, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, এই 3টা খাতে বাংলাদেশ লাভবান হবে আশা করা যায়। ওকে, আমরা আশায় রইলাম। আমার আরেকটা ব্যাপার ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, যেহেতু আমি একটা মেয়ে, আজকে হেডলাইনে দেখলাম স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, লাশ হাতির ঝিলে। আর এই যে হাত পা বেঁধে ধর্ষণের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল, তো এই ধর্ষণ থেকে মুক্তির উপায় কি? এই ফেসবুক কি তাহলে, মানে সামাজিক যোগাযোগ যে ফেসবুক, এর মাধ্যমে পরিচয় হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানে এটা কি মানে উপকারিতা না অপকারিতা, এই সম্পর্কে যদি আপনাদেরকে এইটা মানে অল্প কথায় বলা মুশকিল। সেটা হলো যে সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহারটা আমরা কোন পর্যায়ে কিভাবে করছি আমি জানি না। এই খবরটা আমি ডিটেল জানি না, দুঃখিত। যে কোন কি বয়সী মেয়ে, সাধারণত দেখা যায় উঠতি বয়সের ছেলে মেয়েরা এটার মানে মিস ইউজের দিকে বেশি ঝুঁকে যায়, এবং চট করেই ফেসবুকে অল্প কয়েকদিনের পরিচয়ে বন্ধু হয়ে যায়, তার সাথে ঘুরতে যায়। নিজের সিকিউরিটি, নিজের সেফটি এগুলো ওইভাবে তারা চিন্তা করে না বা মাথায় আসে না। তো এই জায়গায় অর্থাৎ সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলোর অপব্যবহার কিংবা এগুলো থেকে কোনো রকম আক্রান্ত হওয়া, সমস্যায় পড়ার বিষয়গুলো অভিভাবকদেরকে দেখতে হবে। এছাড়া তো এটা যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, আমি সচেতন হতে হবে এই ব্যাপারে, সামাজিক যোগাযোগ আপনি চাইলেই কিছু করতে পারবো না। হ্যাঁ, আর এই খুন, ধর্ষণ এগুলো তো এগুলোর কথা বলে শেষ করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়লেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তিতুমির শিক্ষার্থীদের অনির্দিষ্টকালে শাটডাউন ঘোষণা। গাজীপুরের টঙ্গীতে প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু, ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ ৩৩ জন একই গ্রামের বাসিন্দা, অনিয়ম স্বজনপ্রীতির ফল, কালোবের চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। এবং
একটি সেতুর অভাবে ভোগান্তিতে বগুড়ার 20 গ্রামের কয়েক হাজারো মানুষ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।